সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি এম ওহিদ খান আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সাপ্তাহিক আইন আপডেটমূলক অনুষ্ঠান লিগ্যাল আপডেট উইথ এনটিভি। প্রতি সপ্তাহের ইমিগ্রেশন এবং অন্যান্য আইন সংক্রান্ত বিষয়ে লিগ্যাল আপডেটগুলি দেবার জন্য এনটিভির পক্ষ থেকে এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। প্রথমেই লিগ্যাল আপডেট শিরোনাম। ফ্যামিলি মাইগ্রেশন সংক্রান্ত ইমিগ্রেশন আইনটি আনফেয়ার, আইনটি সংশোধন করতে ক্রস পার্টির অনুরোধ। অ্যাসাইলাম ব্যাকলগ কেসের সংখ্যা 500,000-কে ছাড়িয়ে গিয়েছে, সমস্যা দূরীকরণে চিফ ইমিগ্রেশন অফিসারের ব্যর্থতা স্বীকার। চিটস চার্টারের মাধ্যমে ধনী স্বামীগণ আর সম্পদ লুকিয়ে রাখতে পারবেন না, হাইকোর্টের যুগান্ত সৃষ্টিকারী রায় ঘোষণা। লিগ্যাল এইড কার্যকরী হলে অবহেলিত মহিলাগণ ন্যায় বিচার পাবেন না, গার্ডিয়ান নিউজপেপারে আরেকটি চাঞ্চল্যকর খবর প্রকাশ। এক চোখ বিশিষ্ট পুলিশ হত্যাকারীকে জেলখানার অভ্যন্তরেই মৃত্যুবরণ করতে হবে, প্রেস্টন ক্রাউন কোর্টের আরেকটি যুগান্ত সৃষ্টিকারী রায়। জব সিকার্সদের মৌলিক অধিকার লঙ্ঘন করে বেনিফিট রিবেট দেওয়া হচ্ছে না, ডিডব্লিউপির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আরেকটি মামলা দায়ের। এবং জুলাই 2013 থেকে ইমিগ্রেশন রুলসের ক্ষেত্রে আবারও পরিবর্তন, হোম অফিসের আরেকটি আপডেট প্রকাশ। শুনছিলেন শিরোনাম, এবারে সম্পূর্ণ বিস্তারিত। 11 জুন 2013 তারিখে নবঘোষিত ফ্যামিলি মাইগ্রেশন সংক্রান্ত আইনটিকে আনফেয়ার বলে গার্ডিয়ান নিউজপেপারে আরেকটি চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়েছে। প্রকাশিত খবরে বলা হয়েছে যে নতুন ফ্যামিলি মাইগ্রেশন আইনটি কার্যকরী হওয়ার পর জুলাই 2012 থেকে এখন পর্যন্ত হাজার হাজার ব্রিটিশ সিটিজেন এবং পার্মানেন্ট রেসিডেন্টগণ তাদের হাজব্যান্ড, ওয়াইফ অথবা বাচ্চাদেরকে ব্রিটেনের বাইরে থেকে ব্রিটেনে আনতে পারছেন না। নতুন আইনের অধীনে যে সকল ব্রিটিশ নাগরিক তাদের হাজব্যান্ড, ওয়াইফ, পার্টনার অথবা বাচ্চাকে ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের দেশ থেকে ব্রিটেনে আনতে চান, তাদেরকে বছরে 18,600 পাউন্ড ইনকাম করতে হবে। 18,600 পাউন্ডের নিচে ইনকাম হওয়ার কারণে হাজার হাজার ব্রিটিশ সিটিজেন নন ইউ কান্ট্রি থেকে তাদের জীবনসঙ্গীকে ব্রিটেনে আনতে পারছেন না। অনেক ব্রিটিশ নাবালক সন্তান উক্ত আইনের কারণে বাধ্য হয়ে শুধুমাত্র একজন প্যারেন্টের সাথে অবস্থান করার কারণে তাদের ওয়েলফেয়ার হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। ফ্যামিলি মাইগ্রেশন রুলসটিকে আনফেয়ার এবং ড্যামেজিং আখ্যা দিয়ে আইনটি পরিবর্তন করার জন্য ক্রস পার্টির পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছে। ফ্যামিলি মাইগ্রেশন সংক্রান্ত ইমিগ্রেশন রুলসটির কারণে আপনাদের ফ্যামিলি লাইফ যদি হুমকিগ্রস্ত হয়, তবে অন্যান্য ভিকটিমদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আইনগতভাবে সরকারের কাছে আইনটি পরিবর্তন করার জন্য আপনারা অনুরোধ করতে পারবেন। অন্যদিকে 12 জুন 2013 তারিখে অ্যাসাইলাম ব্যাকলগ কেস সংক্রান্ত বিষয়ে হোম অফিস আরেকটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। বলা হয়েছে যে ব্রিটেনের ইমিগ্রেশন এবং অ্যাসাইলাম সংক্রান্ত কেসের ব্যাকলগের সংখ্যা প্রায় 500, অর্থাৎ 500,000-কে ছাড়িয়ে গিয়েছে। গত বছর সরকার বলেছিল যে ব্যাকলগ অ্যাসাইলাম এবং ইমিগ্রেশন কেসগুলোর সংখ্যা হবে 312,000। 12 জুন 2013 তারিখে অর্থাৎ পরশুদিন সরকার আরও 1,90,000 নতুন ব্যাকলগ কেসের সংখ্যা প্রকাশ করেছে। ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশনের সেকশন 2 চিফ অফিসার সারা রবসন বলেছেন যে এই সকল ব্যাকলগ কেসগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে নিষ্পত্তি করা হোম অফিসের পক্ষে মোটেই সম্ভবপর নয়। উল্লেখ্য, কয়েক মাস পূর্বে ইউকে বর্ডার এজেন্সিকে বিলুপ্ত করে ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন ডিপার্টমেন্টে তৈরি করা হয়েছিল শুধুমাত্র ব্যাকলগ কেসগুলোর চূড়ান্ত মীমাংসা করার জন্য। ব্যাকলগ কেসগুলোর মীমাংসা না করার কারণে ব্রিটেনের রাস্তায় প্রায় 500,000-এরও অধিক ইমিগ্রেন্টস, অর্থাৎ অবৈধ ইমিগ্রেন্টস, কোনো পারমিশন ছাড়াই ঘোরাফেরা করছে, যা ব্রিটেনের আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে একটি মারাত্মক হুমকির সৃষ্টি করেছে। অন্যদিকে 12 জুন 2013 তারিখে সুপ্রিম কোর্টের মহামান্য 7 জন বিচারক চিটস চার্টার নামক আইনটিকে অবৈধ বলে ঘোষণা করেছেন। এই আইনটির মাধ্যমে ধনী স্বামীগণ তাদের সম্পত্তি বিভিন্ন কোম্পানির নামে লুকিয়ে রেখে প্রাক্তন স্ত্রীদের উক্ত সম্পত্তির আর্থিক মূল্যের অংশ পাওয়া থেকে বঞ্চিত করতে পারতেন। চিটস চার্টার নামক ল্যান্ডমার্ক মামলাটির বাদী মিসেস প্রেস্ট 2011 সালে হাইকোর্টে মিস্টার প্রেস্টের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। হাইকোর্টের মহামান্য বিচারকগণ মিসেস প্রেস্টকে 17.5 মিলিয়ন পাউন্ড অ্যাওয়ার্ড দেওয়ার জন্য মিস্টার প্রেস্টের বিরুদ্ধে রায় ঘোষণা করেছিল।
মিস্টার প্রেস্ট একজন অয়েল ট্রেডার, যার সম্পদের আনুমানিক মূল্য 60 মিলিয়ন পাউন্ড হিসেবে ধরা হয়েছিল। হাইকোর্টের উক্ত রায় পাওয়া সত্ত্বেও মিসেস প্রেস্ট 17.5 মিলিয়ন পাউন্ডের অধিকাংশ অর্থই তার প্রাক্তন স্বামীর কাছ থেকে আদায় করতে ব্যর্থ হয়েছিলেন, কারণ মিস্টার প্রেস্টের অধিকাংশ অর্থই বিভিন্ন কোম্পানির অধীনে ইনভেস্টেড অবস্থায় ছিল, যার কারণে কোর্ট অফ অ্যাপিলের আরেকটি অর্ডারের কারণে মিসেস প্রেস্ট উক্ত অর্থ আদায় করতে ব্যর্থ হয়েছিলেন। এই কারণে কোর্ট অফ অ্যাপিলের উক্ত রায়কে চিটস চার্টার বলে আইনজীবীগণ ব্যাখ্যা দিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে মিসেস প্রেস্ট সুপ্রিম কোর্টে কোর্ট অফ অ্যাপিলের উক্ত সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। মামলাটি শুনানি শেষে সুপ্রিম কোর্টের 7 জন মহামান্য বিচারক চিটস চার্টারটিকে অবৈধ বলে ঘোষণা করেছেন। বিভিন্ন কোম্পানিতে মিস্টার প্রেস্ট যেভাবে তার সম্পদ লুকিয়ে রেখেছিলেন, সেই কোম্পানিগুলোকে বিক্রি করে দিয়ে মিসেস প্রেস্টকে 17.5 মিলিয়ন পাউন্ড দিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট মিস্টার প্রেস্টকে নির্দেশ প্রদান করেছেন। সুপ্রিম কোর্টের এই যুগান্ত সৃষ্টিকারী রায় ঘোষিত হওয়ার কারণে ধনী স্বামীগণ আর চিটস চার্টারটিকে অপব্যবহার করে তাদের সম্পদের আর্থিক মূল্য পাওয়া থেকে প্রাক্তন স্ত্রীদের বঞ্চিত করতে পারবেন না। অন্যদিকে 10 জুন 2013 তারিখে লিগ্যাল এইড কার্ড কার্যকরী হলে নির্যাতিত এবং অবহেলিত মহিলাদের কিভাবে তা ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত করবে সে সংক্রান্ত বিষয়ে গার্ডিয়ান নিউজপেপারে আরেকটি চাঞ্চল্যকর সংবাদ প্রকাশিত হয়েছে। ফাতেমা নামক একজন পাকিস্তানি নাগরিকের অব্যক্ত বেদনার কথা প্রকাশ করে বলা হয়েছে যে ফাতেমা একজন পাকিস্তানি নাগরিক। তিনি ব্রিটিশ হাজব্যান্ডের সাথে স্ত্রী হিসেবে বসবাস করার জন্য ব্রিটেনে প্রবেশ করেছিলেন, কিন্তু ব্রিটেনে প্রবেশ করে স্বামী গৃহে তিনি বিভিন্নভাবে শারীরিক, মানসিক এবং আর্থিক নির্যাতনের শিকার হয়েছিলেন। অত্যাচারের মাত্রা সহ্যের বাইরে চলে যাওয়ার কারণে গোপনে ফাতিমা তার স্বামী গৃহ থেকে পালিয়ে যায় এবং আত্মীয় স্বজনকে বিষয়টি অবগত করে। এই কারণে অত্যাচারী স্বামী ফাতিমার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে এবং হোম অফিসকে স্পাউস ভিসা কার্টেল করে দেওয়ার জন্য অনুরোধ করে। হোম অফিস কোনো ধরনের ইনভেস্টিগেশন না করেই ফাতিমার স্পাউস ভিসাটি ক্যান্সেল করে দেয় এবং এই কারণে তিনি লিগ্যাল এইডের সহায়তা নিয়ে সাউথ হল ব্ল্যাক সিস্টার্সের মাধ্যমে হোম অফিসের উক্ত সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাপিল করেছিলেন। ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হিসেবে প্রমাণ করতে পারার কারণে হোম অফিস তাকে ব্রিটেনে থাকার পারমিশন প্রদান করে। প্রস্তাবিত লিগ্যাল এইডটি কার্যকরী হলে ফাতেমার মতো আরও অসংখ্য নির্যাতিত মহিলা যারা 1 বছরেরও কম সময়ে ব্রিটেনে অবস্থান করেছে তারা ন্যায় বিচার পাবে না বলে এবং লিগ্যাল এইড না থাকার কারণে এই ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হবে বলে মানবাধিকার আইনজীবীগণ অভিমত প্রকাশ করেছেন। অন্যদিকে 14 জুন 2013 তারিখে অর্থাৎ গতকাল গার্ডিয়ান এবং টেলিগ্রাফ নিউজপেপারে এক চোখ বিশিষ্ট পুলিশ হত্যাকারী ডেল ক্রেগেনের বিরুদ্ধে প্রেস্টন ক্রাউন কোর্টে যে রায় ঘোষণা করেছে তা অত্যন্ত গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসের 18 তারিখে পাবলিক অর্থাৎ পুলিশ হত্যা করার অসৎ উদ্দেশ্যকে নিয়ে 999 একটি ইমার্জেন্সি কল করেছিল মিস্টার ক্রেগ। উক্ত অনুরোধের পরিপ্রেক্ষিতে পিসি হেজেস 23 এবং পিসি বোন 32 তার গৃহে প্রবেশ করলে তাদের দেহ লক্ষ্য করে হ্যান্ডগান দিয়ে 30 সেকেন্ডে 32টি বুলেট নিক্ষেপ করে। উভয় পুলিশ অফিসারের বুকে 8 বার তার নিক্ষিপ্ত বুলেটগুলো প্রবেশ করে। কোকের নেশায় আসক্ত উক্ত হত্যাকারী পরবর্তীতে পুলিশ স্টেশনে গিয়ে তার বন্দুকটি জমা দিয়ে অত্যন্ত শান্তভাবে বলে যে তিনি এইমাত্র 2 জন পুলিশ অফিসারকে খুন করেছেন। প্রেস্টন ক্রাউন কোর্টের মহামান্য জাজ জাস্টিস হলওয়ার্ড তাকে ইভিল প্যারাসাইট বলে আখ্যায়িত করে ঘোষণা করেছেন যে ডেল ক্রেগেনকে আজীবন কারাগারের অভ্যন্তরে বাস করতে হবে এবং সেখানেই তার মৃত্যু হবে। পুলিশ বাহিনীর জীবন অপরাধীদের হাত থেকে হুমকিমুক্ত রাখার জন্য আদালতের এই রায়টি একটি মাইল ফলক হয়ে থাকবে বলে হিউম্যান রাইটস আইনজীবীগণ অভিমত ব্যক্ত করেছেন। অন্যদিকে 11 জুন 2013 তারিখে গার্ডিয়ান নিউজপেপারে জব সিকার্সদের অধিকার রক্ষায় ডিডব্লিউপির বিরুদ্ধে এ সপ্তাহে সুপ্রিম কোর্টে আরেকটি যে চাঞ্চল্যকর মামলা হয়েছে সে বিষয়ে একটি খবর প্রকাশিত হয়েছে। 3 জন আনএমপ্লয়েড গ্র্যাজুয়েট জব সিকার্স, যাদের ভেতরে একজনের নাম হচ্ছে কেট রিয়ালিটি, যাকে পাউন্ডল্যান্ডে বিনা বেতনে কাজ করার জন্য বাধ্য করা হয়েছিল, এবং আরেকজন গ্র্যাজুয়েট জব সিকার্স যাকে ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে বিনা বেতনে কাজ করার জন্য বাধ্য করা হয়েছিল। তারা ঐক্যবদ্ধ হয়ে ডিডব্লিউপির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। তারা অভিযোগ করেছিলেন যে মার্চ মাসে কোর্ট অফ অ্যাপিল হাজার হাজার জব সিকার্সদের 100 মিলিয়ন পাউন্ড বেনিফিট
রিবেটস দেওয়ার জন্য যে রায় ঘোষণা করেছিল সেই রায়টি যাতে কার্যকরী না হয় সে কারণে নতুন আইন প্রণয়ন করে ডিডব্লিউপি রায়টি প্রতিহত করতে অপচেষ্টা করছে। তারা আরও অভিযোগ করেছে যে উক্ত আইন প্রণয়ন করার মাধ্যমে পেনশন সেক্রেটারি আয়ান ডানকান স্মিথ হাজার হাজার জব সিকার্সদের ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটসের অধীনে আর্টিকেল 6 শীর্ষক রাইটটিকে লঙ্ঘন করছেন। আইনজীবীগণ আশা প্রকাশ করেছেন যে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারকগণ নিরীহ জব সিকার্সদের পক্ষে রায় ঘোষণা করে বেনিফিট রিবেট প্রদান করার জন্য ডিডব্লিউপিকে আইন পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করবে। অন্যদিকে জুলাই 2013 তারিখে ইমিগ্রেশন রুলসের ক্ষেত্রে আরও পরিবর্তন আসছে। এই সংক্রান্ত বিষয়ে এই সপ্তাহে হোম অফিসে আরেকটি আপডেট প্রকাশ করা হয়েছে। ইমিগ্রেশন রুলসের ঘোষিত পরিবর্তনগুলো কার্যকরী করা হবে 1 জুলাই 2013 তারিখ থেকে। যে বিষয়গুলোর ক্ষেত্রে পরিবর্তন আসবে সেগুলো হলো অ্যাপ্রুভড ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট সংক্রান্ত বিষয়, রেগুলেটেড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলতে কী বোঝায় সে সংক্রান্ত বিষয়ে আরেকটি ক্লারিফিকেশন, অধিক সংখ্যক লিগ্যাল কোর্স স্টাডি করার জন্য টিয়ার 4 এর অধীনে স্টুডেন্ট ভিসাতে বর্তমানে যে টাইম লিমিট বেঁধে দেওয়া আছে সেই টাইম লিমিট থেকে এক্সেপ্ট করা হবে। টিয়ার 5 এর অধীনে রিলিজিয়াস ওয়ার্কারের এক্সটেনশন অ্যাপ্লিকেশন করার জন্য নতুন করে রেসিডেন্ট লেবার মার্কেট টেস্টের প্রয়োজন হবে না। ফ্যামিলি ইমিগ্রেশন রুলসের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হবে। উক্ত পরিবর্তনগুলো সম্পর্কে পরিপূর্ণভাবে অবগত হওয়ার জন্য হোম অফিসের ওয়েবসাইটে গিয়ে স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস HC 244 এবং এক্সপ্লানেটরি মেমোরেন্ডামটি দেখার জন্য এনটিভির পক্ষ থেকে আপনাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল এই সপ্তাহের লিগ্যাল আপডেট। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থেকে এই অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। লিগ্যাল আপডেট সংক্রান্ত বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তরগুলো জানার জন্য আপনারা আমাদেরকে ইমেল করতে পারবেন legalupdates@ntveurope.net। আগামী সপ্তাহের লিগ্যাল আপডেটস উইথ এনটিভি অনুষ্ঠানটি দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আমি এম এ মঈদ খান আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।